সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনার নিয়মিত অনুষ্ঠান দৃষ্টিকোণ দেখার জন্য। দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি। আজও আমরা কথা বলবো সমসাময়িক বিষয় নিয়ে। দর্শক মণ্ডলী, আমরা কিছুদিন আগে দেখলাম যে আওয়ামী লীগের একটি বড় কাউন্সিল হয়ে গেল এবং এই কাউন্সিল নিয়ে আজ প্রথম একটি প্রেসিডিয়াম সভা আওয়ামী লীগ করলো এবং সেই প্রেসিডিয়াম সভায় আমরা বেশ কিছু নতুন মুখও দেখলাম। সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। আর এই জন্য আমার স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার ডান দিকে রয়েছেন প্রফেসর ডক্টর শাহেদা ওবায়েদ, বিশিষ্ট শিক্ষাবিদ এবং আহ্বায়ক গর্ব বাংলাদেশ। স্বাগতম আপনাকে। বাম দিকে রয়েছেন মিল্টন বিশ্বাস, অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগতম। আমি শাহেদা ওবায়েদ আপনার কাছে একটু আসতে চাই যে বর্তমানে যে আওয়ামী লীগ যে কয়েকদিন আগে যে একটি কাউন্সিল করলো এবং এটি খুব জাঁকজমকপূর্ণ কিন্তু একটি কাউন্সিল করলো, বেশ সারা বাংলাদেশ থেকে নেতা নেত্রীরা সেখানে এসেছে। আমি নিজেও সেখানে আমন্ত্রিত অতিথি হিসাবে গিয়েছিলাম এবং সেখানে আমরা দেখেছি এই কাউন্সিলে কিছু পরিবর্তন দেখেছি, পরিবর্ধন দেখেছি, গঠনতন্ত্রের কিছু পরিবর্তন দেখেছি। সেই বিষয়টি নিয়ে যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরাও দেখেছি যে সারা দেশে একটা উৎসব ভাব ছিল এবং এবারই প্রথমবারের মতো দেখলাম যে উৎসাহটা আগের চেয়ে অনেক বেশি। মানে আওয়ামী লীগের কাউন্সিল আগেও হয়েছে, তো উৎসাহ এবং মানুষের যে অ্যাটেন্ডেন্স এবং যারা কাউন্সিলর প্লাস নেতাকর্মীদের সমস্ত উৎসাহ, তাদের অবদান, তাদের অ্যাক্টিভিটিস সব কিছু ঘিরেই একটা উৎসব ভাব ছিল। তো এমনটাই হওয়া উচিত। আমি বিদায়ী সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সাহেবের একটা কথাই উনি ওনার বক্তৃতায় বলেছিলেন যে বর্তমানে আওয়ামী লীগ সর্বশ্রেষ্ঠ অবস্থায় আছে, সবচেয়ে ভালো অবস্থায় আছে। তো সাংগঠনিকভাবে ভালো অবস্থায় আছে বিধায় একটা উচ্ছ্বাস তো থাকেই এবং পরিবর্তন হবে, আরও নিচের থেকে জুনিয়ররা সিনিয়র হবে, নতুন নেতৃত্ব বদল হবে, যা পদ পাবে সেটা নিয়ে তো একটা বিশাল একটা অ্যাম্বিশন থাকে। বিশেষ করে আমি এখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে কিন্তু পলিটিক্যাল অনেক পরিবর্তন এসছে এবং উনি নিজেকে অনেক পরিপক্ক করতে অনেক পরিপক্ক। আমরা শুধু দেশে না, যখন বাইরেও ওনাকে দেখি, গ্লোবাল লিডার্সদের সাথে যখন ওনাকে দেখি, তখন ওনাকে নিয়ে আমাদের গর্ব হয়। তখন ওনাকে বাংলাদেশের মতো দেশের প্রাইম মিনিস্টার মনে হয় না, মনে হয় উনি ওনাদের মতো বড় বড় সুপার পাওয়ারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কোনো নেগোসিয়েশন টেবিলে কিন্তু উনি কোথাও ছাড় দিয়ে কথা বলেন না। নট অনলি দ্যাট, দেখেন কতটুকু কথা হচ্ছে ওটা সব করতেও আমাদের কাছে আসে না। যখন প্রেস রিলিজও হয়, যখন ওদের দেশে প্রেস রিলিজ হয়, আমাদের দেশে প্রেস রিলিজ হয়, তখন কিন্তু অনেক কিছু মানে লুকিয়ে টুকিয়ে সেন্সর করে হয়। আমরা যেটা দেখি বডি ল্যাঙ্গুয়েজ, আমরা দর্শকরা যখন দেখি বডি ল্যাঙ্গুয়েজ, উনি ওনার বডি ল্যাঙ্গুয়েজে দেখা যায় যে উনি কাউকে ছাড় দিয়ে কথা বলছেন না, বা হাঁটা চলা বসা কোনোখানেই উনি যে একটা লেস ডেভেলপড কান্ট্রি বা বাংলাদেশের মতো দেশের প্রধানমন্ত্রী, সেটা কখনোই ওনাকে দেখে মনে হয় না। আমি এই কথাটা এই জন্য বলছি যে সুতরাং সেই শেখ হাসিনার নেতৃত্বে কাউন্সিল, তো স্বাভাবিকভাবে এখানেও কিছু পরিবর্তন আসবে, এখানেও কিছু উনি উন্নত করার চেষ্টা করবেন। তো গণতন্ত্রকে যে আরেকটু সুসংহত করার জন্য, কারণ আমাদের দেশে গণতন্ত্র আসলে কোনো দলে নেই, তেমন ভাবে নেই। ডক্টর সাহেব, এখানে আমি একটি প্রশ্ন করতে চাই যে আমরা দেখেছি কয়েকদিন আগে বিএনপি একটি কাউন্সিল করেছে এবং বিএনপি কাউন্সিল করেছে এবং পরবর্তীতে আওয়ামী লীগ একটু সময় নিয়ে কিন্তু আওয়ামী লীগ একটি কাউন্সিল করলেন। দুটি কাউন্সিলের মধ্যে আপনি আমি কিছুদিন আগের বিএনপি কাউন্সিলের কথা বলবো না। বিএনপি যখন ক্ষমতায় ছিল, কারণ তারা বলবে যে ও আওয়ামী লীগ ক্ষমতা আছে, তারা সরকারি পয়সা খরচ করে, দুর্নীতির পয়সা খরচ করে, অলরেডি তাদেরকে একজন বলেছে দুর্নীতির পয়সা খরচ করে নাকি আওয়ামী লীগ কাউন্সিল করছে। এনিওয়ে, তো বিএনপি তাহলে তাদের নিজেরাও যখন তারা ক্ষমতায় থেকে কাউন্সিল করছে, তারাও তাহলে দুর্নীতির টাকা খরচ করে কাউন্সিল করেছে বলেই তাদের মাথায় এটা এসছে, কারণ আমাদের মতো সাধারণ মানুষের মাথাতে এটা আসে নাই। তো আমি তখনকার কাউন্সিলের কথাও যদি বলি, আর এই কদিন আগে বিএনপির যে কাউন্সিলের কথা বলছেন আপনি, এখানে আসলে বিএনপি নিয়ে কথা বলা মানে সময় নষ্ট করা। কেননা বিএনপি ইজ নট আ পলিটিক্যাল পার্টি এনিমোর। আমি আপনার কাছে ফিরবো আবার। মিল্টন বিশ্বাস, এই কাউন্সিলকে আপনিও পর্যবেক্ষণ করেছেন, আমি জানি এই কাউন্সিলকে নিয়ে আপনার মূল্যায়ন। ধন্যবাদ। আমি মনে করি যে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল এবং 2016 সাল, সেখানে আমরা অনেকগুলো সাফল্যের সূচক দেখেছি। বাংলাদেশের অগ্রগতি, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি, বাংলাদেশের বৈশ্বিক ভাবমূর্তি, এইগুলোর
ঔজ্জ্বল্যের ছটাই কিন্তু আমরা বিচ্ছুরণ দেখেছি। সেই বিচ্ছুরণের মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে 22 এবং 23 তারিখ, 23শে অক্টোবরের এই আওয়ামী লীগের কাউন্সিল। এই কাউন্সিলের যেখানে আমরা পূর্ব প্রস্তুতি হিসেবে তার আগের দিন আমরা গিয়েছিলাম আমাদের উপাচার্য মহোদয় মিজানুর রহমান স্যারের সঙ্গে, এবং সেখান থেকে আমরা দেখলাম উপাচার্য একজন কাউন্সিলর ছিলেন। হ্যাঁ, কাউন্সিলর ছিলেন, রাইট। পরের দিনও গিয়েছি, এবং যেটা দেখলাম যে পূর্ব প্রস্তুতি হিসেবে যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মী এবং সকলের উৎসাহ, সকলের মনোযোগ, মিডিয়ার মনোযোগ, এই যে এই সারা বাংলাদেশকে নাড়িয়ে দেওয়া, এটি একটি অনেক বড় ব্যাপার ঘটেছে এই 2016 সালে। এবং আমি মনে করি যে এর চাইতে বড় ঘটনা যদিও ছিল হোলি আর্টিজানের ঘটনা, ন্যাক্কারজনক। ওই ঘটনা আমাদেরকে অন্য ধরনের একটি ইঙ্গিত দিয়েছে, কিন্তু এই ঘটনাটা আমাদেরকে আশান্বিত করেছে, এবং রাজনৈতিক সংস্কৃতির যে একটি বিপুল পরিবর্তন এসেছে বাংলাদেশে, তারই দিকদর্শন হিসেবে আমরা এই কাউন্সিলকে দেখতে চাই। মিল্টন বিশ্বাস, আমি একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই। আওয়ামী লীগের এই যে কাউন্সিল হল, এটাতে মূল মেসেজ হিসেবে আপনি কি দেখছেন? আমি মনে করি যে সংগঠন, রাজনৈতিক সংগঠন, তাকে যে এই যে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের সমন্বয়ে নির্বাচিত করে যে এই যে গণতান্ত্রিক প্র্যাকটিস, ম্যাডাম যেটা বলছিলেন যে দলের মধ্যে গণতন্ত্র কমে আসছে, কিন্তু আমরা মনে করি যে কাউন্সিলই দেখিয়ে দিল যে গণতান্ত্রিক একটি প্র্যাকটিস রয়েছে। যেমন ধরেন, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে তিনি আর থাকতে চান না সভানেত্রী, কারণ নতুন নেতৃত্ব দেখতে চান, কিন্তু কাউন্সিলররা চাচ্ছেন যে না, তিনিই থাকুন। এই চাওয়া, এই যে তৃণমূল পর্যায়ের নেতৃত্বদের চাওয়া, একজন নেতাকে চাওয়া, একজনকে নির্বাচন করা, এই প্রক্রিয়ায় যে গণতান্ত্রিক একটি বৈশিষ্ট্য দলের মধ্যে যে আছে, এটি আমরা দেখছি। যদিও অনেকেই অনেক কথা বলতে পারেন, বিতর্ক হতে পারে, বলতে পারেন যে শেখ হাসিনা তো কর্তৃত্ব ফলান এবং তিনি যা বলেন তার বাইরে কেউ যেতে পারেন না। তিনি সভানেত্রী, তিনি যা বলবেন তা মেনে নিবেন, বা তার সঙ্গে বিতর্ক করতে পারেন, কেউ সমালোচনাও করতে পারেন, কিন্তু দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বাংলাদেশকে গড়ে তোলা, সেই আদর্শটা শেখ হাসিনা সকলকে লালন করার জন্য আহ্বান জানিয়েছেন, এবং তিনি বারবার বলছেন যে তৃণমূল পর্যায়ের জনগণের কাছে ফিরে যাও। এমনকি আপনি দেখেছেন যে এই যে 26শে অক্টোবর গণভবনে ছাত্রলীগকে আহ্বান জানিয়েছেন যে মানুষের পাশে দাঁড়াও। এই আহ্বান কিন্তু বঙ্গবন্ধু একসময় জানিয়েছিলেন। আমাদের একটি দর্শক আছে, দর্শকের কাছ থেকে টেলিফোন দিতে হবে। দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার প্রশ্ন ডক্টর শাহেদা ম্যাডামের কাছে। আপনার নামটি দর্শক? দর্শক, আপনার নামটি? আমি সাকিব ধানমন্ডি থেকে বলছি। জি বলুন, জি প্রশ্ন করুন। অনুষ্ঠিত আওয়ামী কাউন্সিলে বিএনপির কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না, এটি আপনারা কোন দৃষ্টিতে দেখছেন, এবং বিএনপি রাজনৈতিকভাবে এটা কতটুকু শিষ্টাচারের পরিচয় দিল? ধন্যবাদ, আপনার প্রশ্নটি আমি বুঝতে পারছি, এটা মূল্যবান প্রশ্ন, আমি এটি নিয়ে আপনার কাছে আসবো। আমি মনে করি যে বিষয়ে আমরা বলছিলাম যে এই যে সংগঠনকে, দলকে গোছানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে, এবং আপনারা জানেন যে যুদ্ধাপরাধীদের বিচার যখন শুরু হলো তখন অনেকেই বললো যে সবকিছু গুলিয়ে ফেলছে আওয়ামী লীগ, কারণ এতগুলো কাজ একসঙ্গে নিয়েছে কেন, বড় বড় বাংলাদেশ আওয়ামী লীগ আমরা যেটি দেখেছি, প্রথমেই আওয়ামী লীগের যে ম্যানিফেস্টো ছিল সেইখানে যে কটি কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তার প্রত্যেকটি কিন্তু আমরা কার্যকরী ভূমিকায় কিন্তু আমরা দেখেছি, এবং এবারেও কিন্তু বেশ কিছু কথা কিন্তু এসছে। সেটিকে আপনি কিরকম মনে করেন? এটা কি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে কিনা? আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যেসব কথাগুলো বলেছেন সেগুলো উৎসাহব্যঞ্জক, এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের অগ্রগতি ত্বরান্বিত করার জন্য, যুব সমাজের অংশগ্রহণের জন্য, এবং এমনকি যে পেট্রোল বোমার যে যুগ আমরা দেখেছি, যে সময়গুলো আমরা পেরিয়ে এসেছি, সে অপশক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন একাধিক, এবং ওই কাউন্সিলের দিনই নয়, তার পরের দিন দিয়েছেন, তারপরেও দিয়েছেন তিনি, তাকে যখন শুভেচ্ছা জানাতে গেছেন বিভিন্ন বিশেষ। আমরা আপনার কাছে আবারও ফিরবো, আমরা একটা ব্রেক নিব। দর্শক মন্ডলী, আমরা একটি প্রথম পর্বের ব্রেকে যাচ্ছি, ব্রেকের থেকে ফিরে মূল আলোচনায় আবারও ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মন্ডলী, ফিরে এলাম ব্রেকের পরে। আমি ডক্টর শাহেদ ওবায়দ আপনার কাছে আসতে চাই। দর্শকের একটি প্রশ্ন ছিল আপনার কাছে, যে
বিএনপি কতটুকু রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে রয়েছে? আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বিএনপির সাথে একটি সম্পর্ক তৈরি করার ব্যাপারে নিজেই উদ্যোগ নিয়েছিলেন। আমরা জানি ইলেকশনের আগে মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি নেত্রীকে ফোন দিয়েছিলেন এবং বিএনপি নেত্রী বেশ উত্তপ্ত বাক্য বিনিময়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। আমরা জানি ওনার পুত্র মারা যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে ছুটে গিয়েছিলেন, সেখানে তাকে গেট থেকে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। একটা দেশের প্রধানমন্ত্রীকে অপমান, এর থেকে বেশি অপমান করার আর কোনো জায়গা আছে বলে আমার ব্যক্তিগতভাবে জানা নেই। এবং সর্বশেষ বিএনপিকে কাউন্সিলে দাওয়াত দিয়েছিলেন আওয়ামী লীগ। এটি জানার পরেও যে একটি যুদ্ধ অপরাধীর মতন একটি দল বিএনপির সাথে রয়েছে, তারপরেও কিন্তু বিএনপিকে এককভাবে দাওয়াত দিয়েছিলেন, সেখানে কিন্তু বিএনপি যায়নি। বিষয়টি নিয়ে জনমনে কিন্তু একটি শঙ্কা তৈরি হয়েছে এবং একটি দর্শকও সেরকম প্রশ্ন করলো। আপনার উত্তর, তার আগে একটি প্রশ্ন নিয়ে আসি। দর্শক সালাম আলাইকুম। জি, আমি মাননীয় অতিথির কাছে আমার প্রশ্ন যে গত 22 এবং 23 তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন হয়ে গেল। সেই সম্মেলনে সারা বাংলাদেশের যত ছোটখাটো এবং বড় যে দলগুলো আছে রাজনৈতিক, তাদের সবাইকে দাওয়াত করেছেন এবং বেগম খালেদা জিয়া এবং ওনাকেও দাওয়াত করেছেন। কিন্তু আমরা আশা করেছি সাধারণ জনগণ যে বিএনপি যে হিসাবে গণতন্ত্রের কথা বলছেন এবং চিৎকার করছেন, আমরা কিন্তু যখন ওনারা ক্ষমতা ছিলেন বিএনপি তখন আমরা দেখতে পাই, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রের জন্য মায়া কান্না করতে। কিন্তু আমরা যে আশাটা করেছিলাম যে এবার সম্মেলনে যদি বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে যদি বেগম খালেদা জিয়া এসে যদি জনগণের কথা যদি বলতেন, তাহলে আমি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। দর্শক আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, এই একই কথা। আচ্ছা, এক কথা আমি প্রথমে যেটা ডিরেক্ট আনসার দিব সেটা হচ্ছে যে এরা আওয়ামী লীগের সম্মেলনে না গিয়ে রাজনৈতিকভাবে আরেকটা ভুল করলো, বিশাল একটা ভুল। এটা হয়তো ইচ্ছা হলে গেলাম, ইচ্ছা হলে গেলাম না, এই ধরনের ব্যাপার হতে পারে তাদের কাছে। কিন্তু আমি মনে করি রাজনীতির মাঠে, রাজনীতির ক্ষেত্রে তারা বারবার ভুল করে আসছে, এটা আরেকটা ভুল করলো। আজকের বাংলাদেশ প্রতিদিনে ওনাদের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের কথা যে অর্থবহ নির্বাচনের জন্য আলোচনা ছাড়া বিকল্প নেই, এটা যদি তাদের কথা হয়, এখন তারা মানে কথা কি ভেবে বলে, কারণ বিএনপি এখন আর রাজনৈতিক দল নয়, এটা একটা সমিতি, প্রেস রিলিজ নির্ভর। মাঝে সাঝে বেগম জিয়া একটা করেন, প্রেস কনফারেন্স করেন, এবং মা ছেলের সমিতি, এটা একটা, আমি এটাকে আর রাজনৈতিক দল হিসাবই করি না, এটা মা ছেলের সমিতি এবং ওই প্রেস রিলিজ নির্ভর একটি দল। জনমুখীও না, গণমুখীও না, জনগণ নিয়ে এদের কোনো আন্দোলনের চিন্তা ভাবনা নেই, জনগণ নিয়ে কোনো ইয়ে নেই। এরা গণতন্ত্র চিৎকার করে, কিন্তু আসলে গণতন্ত্র এরা আদৌ বোঝে কি না, এটা আমার সন্দেহ আছে। আর আরেকটা যেটা শিষ্টাচারের প্রশ্ন হলো, আপনারা রাজনৈতিক শিষ্টাচার আমরা পরে ধরবো, এদের মধ্যে ব্যক্তি শিষ্টাচার নেই, এদের মধ্যে সামাজিক শিষ্টাচার নেই, এদের মধ্যে মানে কোনো ধরনের, যেটা আমরা আমাদেরকে ছোটকাল থেকে পারিবারিক যে শিষ্টাচার আমাদেরকে শেখানো হয়েছে আর আমরা যেটা পালন করে থাকি, সেই শিষ্টাচারটুকুও নেই। সুতরাং এদের কাছ থেকে যদি জনগণ রাজনৈতিক শিষ্টাচার আশা করে, তাহলে এটা খুব ভুল করা হবে। জনগণকে বিএনপি মিসলিড করার জন্য বা ধোঁকা দেওয়ার জন্য যত রকম রাস্তা আছে এরা করে, কিন্তু বিএনপির মধ্যে কোনো পলিটিশিয়ান নেই। দেয়ার ইজ নো পলিটিশিয়ান ইন বিএনপি। এখানে এক স্যুট টাই কোট পরে ওইখান থেকে ভিডিও বার্তা পাঠায় আর এখানে লোকদেরকে বলে যে তোমরা রাস্তায় নামো, মার খাও, জেলে যাও, মরো, এ করো, কারণ ওনাদের দাম আছে, ওনাদের জীবনের দাম আছে, সাধারণ মানুষের ছেলেদের কোনো দাম নাই। সুতরাং ওরা রাস্তায় নামবে, ওরা মার খাবে, ওরা পুলিশের মার খাবে, ওরা আন্দোলন করবে, আর ওনারা লন্ডনে স্যুট আর টাই কোট পরে ভিডিও ফুটেজ পাঠাবে। এবারে সম্মেলনে একটা বিশেষ ব্যাপার আমি দেখেছি, যেটা হলো যে সজীব ওয়াজেদ জয়, সে বলেছে যে বিদেশে থেকে এখানে আওয়ামী লীগের কোনো পথ ধরে রাখার কোনো অর্থ নেই। এটা বিশাল বড় একটা কথা বলেছে, এবং এটাতে যদি বিএনপির বিন্দুমাত্র কোনো শিক্ষা হয়, কারণ এই বিএনপিতে আমরা দেখলাম যে খালেদা জিয়া তো আমরণ চেয়ারপারসন থাকবেনই, সাথে সাথে ওনার হাতে দায়িত্ব দেওয়ার সাথে সাথেই উনি ওনার ছেলেকে সিনিয়র, প্রথমে বানালো প্রথম যুগ্ম মহাসচিব, তারপর এখন বানিয়ে দেয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, মানে তারাই সব। তো এখানে এই যে আপনি বলতে চাচ্ছেন যে তাদের দলে গণতন্ত্র বলতে কিছু না, গণতন্ত্র তারা বোঝেই না, ওটা বাদই, ওটা গণতন্ত্র ব্যাপার বুঝেই না, বানান করতে দিলেও পারবে কিনা এটা আমার সন্দেহ আছে। সুতরাং ওটা বাদ দেন, কিন্তু গণতন্ত্রের বাইরেও তো একটা শিষ্টাচার আছে, যেটা আপনি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে কোকো মারা যাওয়ার পরে গেলেন,
উনি নাকি ওষুধ খেয়ে ঘুমিয়ে আছেন, ভালো কথা, ওনার একটা শোক বিহ্বল মা, আমরা এটা মেনে নিলাম যে উনি ঘুমিয়ে। আর কি এত বড় একটা দলের কি আর কেউ ছিল না যে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বসাবে, বলবে, বা উনিও একজন মহিলা, খালেদা জিয়াও একজন মহিলা একজন মহিলা ঘুমাচ্ছে, তো ওখানে ঢুকলে তো এমন কোনো অন্যায় হয়ে যাবে না, তো উনি দেখে আসতেন যে হ্যাঁ বেচারি ঘুমাচ্ছে শোকে কাতর, তো উনি রাস্তার থেকে ফিরে আসবেন। এটাতে কিন্তু একটা রাজনৈতিক, আমি ওনাকে যে একটা প্রশ্ন করেছেন আমি ওটা জবাব দিতে চাই যে এই কাউন্সিল থেকে মেসেজটা কি, সেই মেসেজটা উনি ডিরেক্ট জবাব দেননি, আমি একটা ডিরেক্ট জবাব দিতে চাচ্ছি। এই আওয়ামী লীগের কাউন্সিল থেকে যেটা হচ্ছে যে আমরা আগামী দিনের একটা স্বপ্ন দেখতে পারি যে তরুণরা, নবীনরা উপরের দিকে আসবে, চেঞ্জ হবে এবং কোনো ভারপ্রাপ্ত হবে না। আপনি কিন্তু এটা বলতে চাই একটা কথা যে বিএনপিতে যাই হয় ভারপ্রাপ্ত হয়, এবং যখন মরার সময় হয় তখন ভারমুক্ত হয়। আমি আপনার কাছে আবারও ফিরবো মিল্টন সাহেব। আমি একটি কথা বলতে চাই যে জনাব ওবায়দুল কাদের সাহেব উনি একসময় ছাত্রলীগের সভাপতি ছিলেন, এবং ছাত্রলীগের সভাপতি থেকে আওয়ামী লীগের মতন একটি মূল সংগঠনের সাধারণ সম্পাদক, এই উনার সামনে কি এই যে এত বড় একটি চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটিকে উনি মোকাবেলায় কতটুকু সফল হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। যে আমরা মনে করি যে ওবায়দুল কাদেরকে আমরা যেভাবে চিনি এবং জানি, ছাত্রলীগের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন, একসময় সাংবাদিকতা করেছেন, এবং আমরা জানি যে তিনি এই গণমাধ্যমের পরিচিত এবং তৃণমূল জনগণের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। এমনকি যখন রাষ্ট্রের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তখনও সর্বস্তরের যে প্রশাসনের সর্বস্তরের মানুষের সঙ্গে প্রশাসনকে কাঁপিয়ে রেখেছেন এই আন্তরিক যোগাযোগ। তার মানে একজন ব্যক্তিকে আমরা চিনতে পাচ্ছি যে তিনি আপাদমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং আমরা জানি যে 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল তখনও তিনি দায়িত্বে ছিলেন, এবং তখনও আমরা দেখেছি তাকে দায়িত্ব পালন করতে, এবং তখন আমরা সাংস্কৃতিক জগতে মানে আমাদের বাঙালি সংস্কৃতির যে মূল চেতনা, অসাম্প্রদায়িক চেতনা, সেটি বিকশিত করার জন্য তার প্রচেষ্টা সে সময় দেখেছি। তার মানে একজন ব্যক্তি চ্যালেঞ্জ মোকাবেলা করবে। বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কি? রাজনৈতিকভাবে চ্যালেঞ্জগুলো হচ্ছে যে বাংলাদেশের বিপক্ষ একটি শক্তি আছে, সেই শক্তি সবসময় বাংলাদেশের বিপক্ষে কাজ করে। তারা বহির্বিশ্বের হয়তো পাকিস্তানের পক্ষে অথবা অন্য কোনো দেশে যারা যুদ্ধাপরাধীদের সমর্থন করে তাদের পক্ষে কাজ করে। এই যে এই বিপক্ষের শক্তি যারা বাংলাদেশের বিপক্ষে কাজ করে তাদের মোকাবেলা করা একটি কাজ, সেই কাজটি আমার মনে হয় যে ওবায়দুল কাদের সক্ষমতার সঙ্গে, দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে পারবেন, এটি একটি। এবং সেখানে অনেকগুলো নীতি নির্ধারণ পর্যায়ের কর্মকাণ্ড আছে যেগুলো বাস্তবায়ন তাকে করতে হবে, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে দুর্বৃত্তদের, যে দুর্বৃত্তায়নের সংস্কৃতি শুরু হয়েছিল, যে দুর্নীতিবাজরা রাজনীতিতে অনুপ্রবিষ্ট হচ্ছে, এবং হচ্ছে এই জায়গাটাতে কিন্তু উনি বারবার বলছেন যে হাইব্রিড আওয়ামী লীগ নেতাদেরকে কিন্তু তিনি লালন করেন, তাদেরই রাজনীতিতে সামনে নিয়ে আসা হবে। এবং যারা বঙ্গবন্ধুর আদর্শে লালন করেন, যারা ৭১-এর চেতনাকে লালন করেন, যারা অসাম্প্রদায়িক চেতনার কথা বলেন, তারাই হচ্ছে আওয়ামী লীগ করতে পারবেন, তারাই আওয়ামী লীগের ঝান্ডা ধরতে পারবেন। সেই কাজটি কিন্তু ওবায়দুল কাদের করছেন। এবং এই যে এগিয়ে যাওয়ার জন্য আরেকটি ব্যাপার হচ্ছে, আপনি যে ভীষণের কথা বললেন, কথা আপনাকে এর মধ্যে বলতে চাই, আমরা ১/১১ সময় একটি অনির্বাচিত সরকার দেখেছি, এবং সেই সময় দেখেছি কিছু নেতা কর্মীকে কিন্তু বিভ্রান্তিমূলক কাজে কিন্তু আমরা দেখেছি, এবং সেই সময়টিতে কিন্তু সৈয়দ আশরাফ সাহেব বিদায়ী সাধারণ সম্পাদক এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব দলটিকে কিন্তু সুসংগঠিত করে রেখেছিল, এবং কিছু নেতা কিন্তু সেই সময় সংস্কারপন্থী হিসাবে চিহ্নিত ছিলেন। এই সংস্কারপন্থীরাই কি হাইব্রিড নেতা হিসেবে পরে পরিণত হবে কিনা? আমার মনে হয় যে সংস্কারপন্থী নেতাদের হাইব্রিড বলাটা যৌক্তিক কিনা এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে যে সংস্কারপন্থী নেতারা কিন্তু পরে তাদের ভুল স্বীকার করেছেন, অনেকে ফিরে এসেছেন মূল স্ট্রিমে। আমি একটু কথা বলতে চাই, উনি তো এখনো মাস্টারি করছেন, সুতরাং মানে মাস্টারের মতো কথা বলেন, আমরা মাস্টারি ছেড়েছি অনেক আগে। তো আমি যে কথা বলতে চাই, সম্ভবত ওবায়দুল কাদের সাহেব হাইব্রিড নেতা বলতে বোঝাচ্ছেন যে যার কোনো অবদান নাই, কিছু নাই, আওয়ামী লীগ হোক বিএনপি হোক, ঢুকলাম, পয়সা খরচ করলাম, দামি দামি স্যুট পরলাম, বড় বড় গাড়ি চললাম, আর আমি নেতা হয়ে গেলাম, এবং কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে নিজেকে সোশ্যাল মিডিয়াতে নিজেকে জাহির করেছে। আজকাল তো অনেক রকম ভাবেই সোশ্যাল মিডিয়াতে আসা যায়, এটা আপনারাও জানেন। আমি একটু বলে আমি আপনার কাছেই আসবো, আবার একটা ব্রেক নিয়ে আসি, ব্রেকের থেকে ফিরে আপনার কাছে আসবো। দর্শক মণ্ডলী, আমরা একটি দ্বিতীয় পর্বে ব্রেকে যাচ্ছি, ব্রেকের থেকে ফিরে আবারও এই আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন।
দর্শক মণ্ডলী, ফিরে এলাম ব্রেকের পরে। ডক্টর শাহেদ আহমেদ, আপনি বলছিলেন বিএনপি রাজনীতি নিয়ে কথা বলছিলেন। বিএনপি তো কোনো রাজনীতি নেই। বিএনপি হচ্ছে একটা সমিতি। সন্ধ্যাবেলা চেয়ারপারসন অনেক দেরি করে অফিসে যান, 9টার সময়। কেন যান এত দেরি করে জানি না। আর নেতাকর্মীরা বসেই থাকে এবং উনি এসেই দোতলায় উঠে চলে যান। নেতাকর্মীদের সালাম জবাব দেন না উনি। এবং নেতা, তথাকথিত নেতারা দামি দামি স্যুট টুট পরে গাড়ি নিয়ে যায়, গিয়ে কেউ কেউ সালাম দেওয়ার সুযোগ পায়, কেউ কেউ পায় না। যে সালাম দেওয়ার সুযোগ পায় তার দিনটা ভালো যায়। আর এই প্রশ্ন আমি একটু করি, আওয়ামী লীগের কাউন্সিলে আমরা যেটি দেখেছি যে সেদিনই কিন্তু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং সেদিনে কিন্তু অধিকাংশ প্রেসিডিয়াম মেম্বার নির্বাচিত হয়েছেন এবং একদিনের মধ্যেই কিন্তু সম্পাদক এবং অন্যান্য কমিটি নির্বাচিত। সেখানে বিএনপি কিন্তু 3.5 মাস সময় নিয়েছে। আমরা একটি দর্শকের এখনো বাকি আছে, এখনো বিএনপির অনেক বাকি আছে। আমি একটি প্রশ্ন আছে, প্রশ্নটি নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার নামটি বলে। আমার নাম মহিউদ্দিন খান মোহাম্মদ, আমি শাহজাহানপুর থেকে বলছি। জি দর্শক। আমার প্রশ্ন ডক্টর শাহেদ আহমেদের প্রতি। জি, উনি বলছেন বিএনপি কোনো রাজনৈতিক দল নয়। আমরা জানি ওনার স্বামী ওয়াইফ সাহেব এই রাজনৈতিক দল